আমরা 2D মোশনটা সলভ করবো আজকে। আমার কথা শোনা যাচ্ছে? সকলে শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি। বেশ, হ্যাঁ স্যার শুনতে আমরা পাচ্ছি। ওকে ওকে বেশ, আমরা 2D মোশনটা আজকে সলভ করব। তবে 2D মোশনের প্রবলেম গুলো দেখার আগে আমরা সবার প্রথম যে থিওরি গুলো ক্লাসে শিখেছিলাম সেই থিওরি গুলো কম্প্যাক্ট করে আগে একটু আলোচনা করে নেব, তারপর আমরা 2D মোশন সলভের দিকে যাব। প্রথমত আমি তোমাদেরকে বলেছিলাম যে বারবার যে একটা প্রবলেম কঠিন হয় তখন যখন কিনা সেই প্রবলেমগুলো অনেকগুলো সহজ সহজ জিনিস মিলে তৈরি হয়। তো 2D মোশনের প্রবলেমটা বেসিক লেভেলে আমাদের সকলের কাছে কঠিন লাগে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু সবার প্রথম আমাদের জানতে হবে 2D মোশনটার আগে আমাদের 1D মোশনের বেসিক কিছু প্রবলেম ছিল। আমরা 2D মোশনে শুধুমাত্র সেই জিনিসগুলো নিয়ে এখানে ডিল করব যেখানে বস্তুকণা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে চলেছে। অর্থাৎ 1D মোশনের যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ফর্মুলাগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম সেই ফর্মুলাগুলোকে নিয়ে সবার প্রথম আমাদের একটা ডিসকাস আমাদের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা বস্তুকণা যদি ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করে এর সমতরণে টি সময় ধরে চলে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। যেখানটা আমরা আলোচনা করেছিলাম কি না, টি আর ভি হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ সময় সাপেক্ষে যখন প্লাস বা মাইনাস দুই হতে পারে অবশ্যই, অর্থাৎ যখন সময় সাপেক্ষে বেগ পরিবর্তিত হবে তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। খেয়াল রাখবো কিন্তু আমরা, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। সেকেন্ড হচ্ছে যখন আমরা দেখব যে তার দূরত্ব অতিক্রমের সঙ্গে সঙ্গে আমরা এটা 1D তে ভেঙে নেবো, কাজে 1D এবং একই দিকে বস্তু এগোচ্ছে সেরকম যদি ধরে নিই তাহলে আমরা তার দূরত্ব অতিক্রম বলতে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সরণ, বা দূরত্ব অতিক্রমের মান আর সরণের মানটা হচ্ছে সেম, আর বেগের মান এবং দ্রুতির মান সেক্ষেত্রে হচ্ছে সেম, কারণ পার্টিকেল একটা স্ট্রেট লাইন বরাবর একই দিকে এগোচ্ছে, দিক চেঞ্জ করছে না, মানে এখানে দূরত্বও যা সরণ হচ্ছে সেম এবং স্ট্রেট লাইন বরাবর এগোচ্ছে। তাহলে নেক্সট যেটা, যদি সরণের সাপেক্ষে বেগ চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে যেই ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, 1D ফর্মুলা। আমরা কিন্তু 1D মিলিয়ে 2D করব। পরের যে জিনিসটা রয়েছে, যদি সময়ের সাপেক্ষে তা দূরত্ব অতিক্রম করে বা সময়ের সাপেক্ষে সরণ হয় তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতাম এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। যদি সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করে বা সময়ের সাপেক্ষে সরণ হয় তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। এনতম ফর্মুলা আমাদের এখানটায় লাগবে না আজকে ক্লাসে, যার জন্য আমি এখানে লিস্ট করছি না। তাহলে আমরা একমাত্রিক গতির যখন ধ্রুবক ত্বরণ নিয়ে বস্তু চলছিল তখন সেক্ষেত্রে যেই ফর্মুলাগুলো আমরা এখানে দরকার পড়বে সেই ফর্মুলাগুলোকে আমরা এখানটায় লিস্ট করে ফেললাম। একমাত্রিক গতি যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে বস্তু এগোচ্ছিল তখনকার ফর্মুলা। নেক্সট যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, নেক্সট যে কনসেপ্টটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আপেক্ষিক গতির কনসেপ্ট। আপেক্ষিক গতি বলতে সেই জায়গাটায় আমরা কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগ বা কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর ত্বরণ এইটিকে নিয়ে আলোচনা করি আমরা। এখানটায় আমরা 1 নম্বর বস্তুকণার বেগ যদি আমি বার করি 2 নম্বর বস্তুকণার সাপেক্ষে তখন কেমন হয়? ভেলোসিটি অফ নাম্বার 1 পার্টিকেল উইথ রেসপেক্ট টু নাম্বার 2 পার্টিকেল, অর্থাৎ নাম্বার 1 আর নাম্বার 2 দিয়ে পার্টিকেল দুটোকে লেভেল করা হয়েছে। এক্ষেত্রে ফর্মুলা আমরা কেমন পেয়েছিলাম না, v12 2 এর সাপেক্ষে, আর যার সাপেক্ষে তাকে আমরা কোথায় রাখছিলাম? বিয়োগের পরে রাখছিলাম। আপেক্ষিক গতির এই কনসেপ্টটা আমরা পড়েছি। যদি 1D তে ভেঙে নিই, 1D তোমরা জানো সাধারণ স্কেলার যোগ বিয়োগ আমরা করতে পারি, কাজে আমরা এখানটায় সাধারণ স্কেলার যোগ বিয়োগ আমাদের প্রবলেমের ভিতরে করতে পারবো যদি প্রবলেমটা 1D তে আমরা নামিয়ে আনতে পারি। আপেক্ষিক গতির এই কনসেপ্টটা আমাদের কাজে লাগছে। পরবর্তী যে কনসেপ্ট আমাদের কাজে লাগবে এই টোটাল জিনিসটা করতে গেলে সেটা হচ্ছে কিছু, দেখো ফর্মুলা এটা কাজে লাগছে, আপেক্ষিক গতির এই ধারণা আমাদের এখানটা কাজে লাগছে। নেক্সট আমাদের যে কনসেপ্ট কাজে লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে সেই কনসেপ্টগুলো হচ্ছে 1 নাম্বার, আমরা সবসময় ট্রাই করব
2D প্রবলেমকে 1D প্রবলেমে কনভার্ট করতে। তাহলে কিভাবে করব আমরা? আমরা এই 2D প্রবলেমটাকে যদি 1D প্রবলেমে কনভার্ট করতে চাই, তাহলে যাই বলুক না কেন, সেটা হতে পারে ভেলোসিটি, সেটা হতে পারে অ্যাক্সিলারেশন, আমাদের কি করতে হবে? তাকে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টকে, দুটো লম্ব উপাংশে আমাদেরকে ভেঙে নিতে হবে। তাহলে লম্ব উপাংশে ফার্স্ট অফ অল তাহলে ভেক্টরটাকে দুটো লম্ব উপাংশে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে আমি লম্ব উপাংশ কোন দিকে ফেলবো এটা আমি বলেছিলাম। এটা নেসেসারি নয় যে লম্ব উপাংশ দুটো সর্বদা একটা এক্স অক্ষের দিকে পড়বে আর একটা ওয়াই অক্ষের দিকে পড়বে, এরকম নেসেসারি নয়। একটা উপাংশ ডেফিনেটলি অ্যাকশন লাইনের দিকে কাজ করতে হবে। অ্যাকশন লাইন মিনস আমি বলতে চাইছি যে তোমার লব্ধি বেগটা এই দিকে কাজ করতে হবে, বা এইদিকে বস্তুকে স্মরণ করতে হবে, মানে যেই দিকে ঘটনাটি ঘটতে হবে এরকম কিছু বলা থাকবে, সেই দিক বরাবর একটা কম্পোনেন্ট আমাদের রাখতে হবে। আর ডেফিনেটলি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে তার থেকে লম্ব দিকে আরেকটা কম্পোনেন্ট আমাদের রাখতে হচ্ছে। এই হচ্ছে আমাদের কাজ একটা। এইটা করার ফলে আমাদের লাভটা কি হবে? এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে আমরা ভাঙলাম, এই কম্পোনেন্ট করার ফলে আমাদের এই কম্পোনেন্টে ভাঙার ফলে আমাদের ফাইনালি লাভটা কি আসবে? লাভ হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এইটা মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মিনস আমরা এদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ক্যালকুলেশন করতে পারি এবং এদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভাবতে পারি। কেমন ইন্ডিপেন্ডেন্ট ভাবে ক্যালকুলেশন করতে পারি এবং ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভাবতে পারি? আমরা ক্লাসেই শিখেছি যে রিভার বোর্ড প্রবলেম, আমি তার এক্সাম্পল এখানটায় নিচ্ছি। এই রিভার বোর্ড প্রবলেমের ক্ষেত্রে আমি ধরছি এই দিকে রিভার ফ্লো করছে রিভার ভেলোসিটি নিয়ে, আর এই দিকে বোট এগিয়ে যাচ্ছে ভি বোট ভেলোসিটি নিয়ে। তাহলে নৌকাটা আমরা জানি যে সেটা এই দিক বরাবরই এগিয়ে যাবে। এদিক বরাবর কি করে তাহলে এগোবে? দেখো, ফার্স্ট কেস, ভি রিভার ভেলোসিটির জন্য নৌকাটা এগোচ্ছে এই দিক বরাবর, ভি রিভার ভেলোসিটির জন্য এগোচ্ছে এই দিক বরাবর, এতখানি এই দিকে, আর ভি বোট ভেলোসিটির জন্য এগোচ্ছে কোন দিকে? এই দিকে। দুটো আলাদা করে ভাবলেই কিন্তু আমরা এটা দুখানা আলাদা করে ভাবা যাচ্ছে। আমরা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট বলে দুটো দেখো আলাদা করে ভেবেও কিন্তু আমি এই ভেক্টরের এই টিপটায় পৌঁছে যেতে পারছি। পারপেন্ডিকুলার কম্পোনেন্টের এই হচ্ছে একটা মজা, দুটো আলাদা করে আমরা ভাঙতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভাবতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভাবে তাদেরকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এইটাই লাভটা হচ্ছে। এই 2D প্রবলেমটা হয়ে যাচ্ছে কি? এই 2D প্রবলেমটা হয়ে যাচ্ছে দুটো 1D প্রবলেম। পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙছি আমরা, দুটো 1D প্রবলেমে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং ওই যে 1D প্রবলেমটা হচ্ছে, এক একটা 1D প্রবলেম, দেখো এক একটা 1D প্রবলেমে আমাকে কিন্তু আর ভেক্টর ক্যালকুলেশন করতে হচ্ছে না, কারণ কি সেই জায়গাটায় সব ভেক্টরগুলো কোলিনিয়ার ভেক্টর, একরেখীয় ভেক্টর, যার জন্য স্কেলারলি আমি ক্যালকুলেশনটা করতে পারছি। তাহলে ফার্স্ট কেস কি? আমরা যে কোনো ভেক্টর যদি থাকে সেই ভেক্টরটাকে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙবো। পারপেন্ডিকুলার মানে তারা ইন্ডিপেন্ডেন্ট, যাতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে তাদেরকে নিয়ে ভাবতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভাবে তাদেরকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। এই কাজটি আমরা এখানটা করতে পারছি। সেকেন্ড হচ্ছে, যেহেতু আমি একটা নির্দিষ্ট কম্পোনেন্টের দিকে তাকিয়ে কাজ করছি, ফলে তারা একটা নির্দিষ্ট রেখার উপরেই রয়েছে, একরেখীয় ভেক্টর, তাই আমরা সাধারণ যোগবিয়োগ করতে পারছি। এইটুকু আইডিয়া আমাদের কাজে লাগবে। আর যেহেতু মোশন নিয়ে আলোচনা করছি, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের মোশন 1D তে কনভার্ট করিয়ে, যার জন্য এই যে ফর্মুলাগুলো আমি এখানটায় লিস্ট করেছি, এই প্রত্যেকটা ফর্মুলাই আমাদের কাজে আসছে। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেমের ভেতরে রিলেটিভ মোশন মিক্সিং থাকে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ মোশনের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা আমাদের কাজে আসছে। নেক্সট যে জিনিসটা আমরা এখানটায় আলোচনা করতে পারি, সেই জিনিসটি হচ্ছে, যদি এই যে দুটো কম্পোনেন্টে আমরা ভেঙে ফেললাম, এই কম্পোনেন্ট দুটোকে যদি কোনো সময় কানেক্ট করতে হয়, তাহলে সেই কানেকশন করব আমি কি দিয়ে? একটা বিষয় হচ্ছে, দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু একদম চূড়ান্ত ইন্ডিপেন্ডেন্ট জিনিস হচ্ছে কিন্তু টাইম। নৌকা ভি রিভার ভেলোসিটির জন্য এই অক্ষ বরাবর সরলো কি না সরলো তার থেকেও ডিপেন্ড করে নৌকা সরুক চাই না সরুক, টাইম কিন্তু এগিয়ে চলছে।
নৌকা স্বরূপ চায় না, দেখুন তার নৌকা ভি বোর্ড ভেলোসিটি নৌকা থাক চায় না থাক, টাইম কিন্তু এগিয়ে চলছে। অর্থাৎ নৌকা এদিকে এগোক চায় না এগোক, টাইম কিন্তু এগিয়ে চলছে। আর দুটোর ক্ষেত্রে কি ভি রিভার ভেলোসিটি নিয়ে নৌকাটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি সরতে যে সময় লেগেছে, যদি তুমি বলো এইটার এটার সংমিশ্রণে তৈরি, তাহলে ভি রিভার ভেলোসিটি নিয়ে নৌকাটাকে এখান থেকে এখানে সরতে যে সময় লেগেছে, ভি বোর্ড ভেলোসিটি নিয়ে নৌকাটার এখান থেকে এখানে সরতেও কি সেম টাইম লাগছে। তাহলে টাইম এই দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে যদি কোনো সময় আমার এই কম্পোনেন্ট গুলোকে একত্রে মেশানোর প্রয়োজন পড়ে, তখন সেক্ষেত্রে আমরা কানেকশন করার জন্য টি ব্যবহার করব, অর্থাৎ টাইম ব্যবহার করব। আর তুমি দেখতে পাচ্ছ কানেকশন করার জন্য টাইম। আর এখন আমি তোমাদের একজনকে জিজ্ঞাসা করছি, বলতো বেগ বেশি মৌলিক না সরণ বেশি মৌলিক? বেগ বেশি মৌলিক না সরণ বেশি মৌলিক? কি শুভজিৎ? হ্যালো? হ্যালো স্যার। হ্যাঁ, বেগ বেশি মৌলিক না সরণ বেশি মৌলিক, তোমার কোনটা মনে হয়? স্যার আমার মতে সরণটা বেশি মৌলিক। সরণটা বেশি মৌলিক। আর তাহলে দেখো, তার মানে সরণ নিয়ে ক্যালকুলেশন করাটাও ইজি বেগের তুলনায়। হ্যাঁ স্যার। যদি হ্যাঁ স্যার। যদি কানেকশন তুমি টাইম দিয়ে করতে চাও, তাহলে সেক্ষেত্রে একটু মৌলিক জিনিস দিয়ে ম্যাক্সিমাম প্রবলেমে দেখবে তোমার কানেকশনটা হচ্ছে এই যে টাইম দিয়ে তুমি কানেকশনটা করছো, তাই টাইমের হ্যাঁ। রেসপেক্টে এ কতটা সরলো, এই ভি রিভার ভেলোসিটির জন্য কতটা সরলো, আর ভি বোর্ড ভেলোসিটির জন্য কতটা সরলো। অর্থাৎ এই যে এসটি ওয়ালা যে ফর্মুলা, এই ফর্মুলাটা দেখবে মোস্ট প্রবলেমে, আমি বলছি না সবকটা প্রবলেমে, মোস্ট প্রবলেমে টাইমের কানেকশনের সময় এই এসটি ফর্মুলাটা দেখবে কাজে আসে। তোমরা দেখেওছো ওই যে পার্টিকেলের গতিপথ কেমন হবে, এই রকম প্রবলেম নির্ণয় করার সময় আমরা কি করি, দুটোর থেকে আমরা টি ইলিমিনেট করে দিই, এক্স এর ইকুয়েশন থেকে ওয়াই এর ইকুয়েশন থেকে টি ইলিমিনেট করে দিয়ে পার্টিকেলের গতিপথ আমরা বার করি। আর ম্যাক্সিমাম প্রবলেমে যদি কানেকশন করতেই হয় তাহলে গতিপথটাই বার করতে হবে। যার জন্য আমি বলছি কি এই ফর্মুলাটা বেশি ইউজফুল হবে আমাদের টাইম কানেকশন করার জন্য। ব্যাস, টুডি মোশনের জন্য এইটুকু জিনিস জেনে রাখলেই আমাদের টুডি মোশনটা মোটামুটি কভার হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট এই টুডি মোশন সম্পর্কিত কিছু প্রবলেম দেখা যাক। এই প্রবলেমটা যদিও তোমাদের ক্লাসে করা হয়েছে কিনা বা তোমরা হয়তো করে ফেলতে পারো অলরেডি, এটা এসি ভার্মার প্রবলেম। এই প্রবলেমটা দেখো, একটা টুডি প্রবলেম। এখানটায় কি বলেছে, এ হেলদি ইয়াং ম্যান স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স অফ 7 মিটার ফ্রম 11.8 মিটার হাই বিল্ডিং। তাহলে কি কি বলে দিয়েছে আমাদের সেটাকে আগে নোট করতে হচ্ছে। হেলদি ইয়াং ম্যান স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স 7 মিটার, 7 মিটার দূরত্বে ইয়াং ম্যান দাঁড়িয়ে আছে, 7 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে ফ্রম 11.8 মিটার হাই বিল্ডিং। তাহলে 11.8 মিটারটা একটা বিল্ডিং এর হাইট, এর থেকে এত দূরত্বে দাঁড়িয়ে আছে। সিজ আ কিড দ্য স্লিপিং ফ্রম দ্য টপ ফ্লোর। তাহলে এই টপ ফ্লোর থেকে পড়ছে, মানে 11.8 মিটার থেকে একটা বাচ্চা পড়ে যাচ্ছে, স্লিপ তা তোমার হচ্ছে স্লিপ করে পড়ে যাচ্ছে। তাহলে উইথ হোয়াট স্পিড অ্যাসিউমড ইউনিফর্ম, তাহলে ওই ভদ্রলোক যে বেগ নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু ইউনিফর্ম, অর্থাৎ কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে এগোতে হবে। শুড হি রান টু ক্যাচ দ্য কিড অ্যাট দ্য আর্ম হাইট 1.8 মিটার। এইটা কিন্তু ভীষণ ভাইটাল কথা, 1.8 মিটার হাত উঁচু করবে ও। তাহলে বাচ্চাটা 11.8 মিটার থেকে পড়ছে আর 1.8 মিটারও হাত উঁচু করবে, তার মানে বাচ্চাটার কতটা পড়তে হবে, 11.8 মাইনাস 1.8, এতটা হাইট পর্যন্ত বাচ্চাটা পড়তে হবে, তার ভেতরে ওই ভদ্রলোককে ওখানে গিয়ে পৌঁছতে হবে। আমরা ডায়াগ্রামটা আঁকি, তাহলে ইলাস্ট্রেট করা যাবে প্রবলেমটাকে। এই হচ্ছে একটা প্লেস, এই হচ্ছে সেই যে বিল্ডিংটার কথা বলা রয়েছে, আমি সেই বিল্ডিংটা ধরো এখানটায় আঁকলাম। এখানটায় বিল্ডিংটা হচ্ছে 18.8 মিটার উঁচু, এতটা উঁচু বিল্ডিংটা। আর ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে আমি ধরলাম ব্যক্তি এখানটায় দাঁড়িয়ে আছে, আর এই বিল্ডিং থেকে ওই ব্যক্তির যে ডিস্টেন্স সেটা বলে দিয়েছে 7 মিটার। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, বাচ্চাটা যখন এখান থেকে পড়ছে, বাচ্চাটার ভেলোসিটি কিন্তু অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, আর এই ভদ্রলোককে যে দিক বারবার এগোতে হবে এটা কিন্তু অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। অলরেডি তোমার পারপেন্ডিকুলার কম্পোনেন্টে এটা ভেঙেই আছে।
তাই তো নাকি? তাহলে এখানে একটা কানেকশন রয়েছে। বাচ্চাটা যে মুহূর্তে এই 11.8 মাইনাস 1.8 এত হাইট বাচ্চাটা যে টাইম জুড়ে পড়বে, তাহলে কত যাচ্ছে? 10। এই 10 মিটার বাচ্চাটার ওপর থেকে নিচে পড়তে যত সময় লাগবে এই ভদ্রলোককে তত সময়ের ভেতরে 7 মিটার ডিস্টেন্স এগিয়ে এই জায়গাটায় পৌঁছতে হবে। ঠিক, তাহলে টাইম কানেকশনের প্রবলেম এটা দেখে বুঝতে পারছি। তাহলে টাইম দিয়ে আমরা কানেকশন করাবো, কিন্তু কি ইন্ডিভিজুয়ালি আমি যখন ইকুয়েশন তৈরি করব, ইন্ডিভিজুয়ালি কি এক একটা 1D ইকুয়েশন তৈরি করব। তাহলে কি হবে? এই বাচ্চাটার ক্ষেত্রে যদি আমি 1D ইকুয়েশন লিখি, বাচ্চাটা দেখো ডেফিনেটলি অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচে পড়ছে। তাহলে বাচ্চাটার ক্ষেত্রে ইকুয়েশন যেটা আসবে সেটা হচ্ছে y ইকুয়াল টু, এবং উপর থেকে পড়ছে মানে স্থির অবস্থা থেকে পড়ছে। তাহলে আমরা ওই s ইকুয়াল টু ut প্লাস হাফ টি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করব। তাহলে y ইকুয়াল টু কত? ut তো 0, কারণ u 0 থাকছে কত? তাহলে হাফ gt স্কোয়ার। ঠিক এখানটায় y এর ভ্যালুটা বলে দিয়েছে বাচ্চাটাকে কতটা পড়তে হবে, 10 মিটার। তাহলে y এর ভ্যালু হচ্ছে বলে দিয়েছে 10, g এর ভ্যালুটা আমি নিয়ার অ্যাবাউট ধারে কাছে উত্তর চলে আসবে, g এর ভ্যালুটা আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরে নিচ্ছি। এখানটায় থাকছে কত? টি স্কোয়ার। দ্যাট মিনস আমি এখানটায় 10 যদি কাটা যায়, তাহলে পরে আমরা এখানটায় বুঝতে পারছি টি স্কোয়ার ইকুয়াল টু কত? 2 মার্কা একটা জিনিস এখানটায় থাকছে। ঠিক, আর এই ভদ্রলোককে 7 মিটার দৌড়ে যেতে হবে একই টাইমে, তাও আবার ইউনিফর্ম ভেলোসিটি। কারণ এই ভদ্রলোকের এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি ভিটি, ইউনিফর্ম ভেলোসিটি, দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 7, আর ভিটা কত সেটা জানতে চেয়েছে, কত স্পিডে দৌড়তে হবে। তাহলে ভিটি এখান থেকে আমি লিখতে পারি টি ইকুয়াল টু কত? 7/v। তাহলে আমি এখান থেকে টি অপনয়ন করব বা টি ইলিমিনেট করব। তাহলে এই দুটো টি যদি আমি একসঙ্গে কানেক্ট করি, এই দুটো টি, তাহলে আমি কি পাচ্ছি? টি স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দিতে পারি 7 স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 2। দ্যাট মিনস আমরা এখানটায় পেয়ে যাচ্ছি 49/2, মানে ভি ইকুয়াল টু থাকছে কত? 7/√2। তাই তো নাকি? ক্যালকুলেশন ঠিকঠাক করলাম? ভি স্কোয়ার মানে থাকছে 7/√2। তাহলে 7/√2 মানে আমাদের এখানে কত আসছে দেখা যায়? 7/√2 এটা তাহলে হচ্ছে 4.94। যাই উত্তর থাক না কেন, আমাদের অ্যাপ্রক্সিমেটলি উত্তরটা চলে এসছে 4.94 মিটার পার সেকেন্ড। এত ভেলোসিটি নিয়ে ওই ব্যক্তিকে মানে এগোতে হবে যদি বাচ্চাটিকে সে বাঁচাতে চায়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? অঙ্কটার ভেতরে শুধুমাত্র একটা মাত্র টুইস্ট এখানটায় রয়েছে, এই যে আর্ম সাইডটা এখানটায় রয়েছে। আর 2D প্রবলেমে তোমাদেরকে বলেছি এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাকে ভেঙে নিতে বলেছিলাম, কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে রয়েছেই এটা আগের থেকে, যাতে আমাদের আর ভেঙে নেওয়ার জন্য কোনো ঝামেলা করতে হচ্ছে না। তাহলে আমরা নেক্সটে দেখা যাক কি আছে। নেক্সট আমরা প্রজেক্টাইল মোশন। এটা 2D প্রবলেমের একটা বেসিক ডেমো দেখিয়ে রাখলাম যে মানে কিভাবে চলছে। আমাদের মোটিভটা আজকে মোস্টলি প্রজেক্টাইল মোশন নিয়ে আমরা আলোচনা করবো। তার কাজে প্রজেক্টাইল মোশন সম্পর্কে যে থিওরি আমরা শিখেছিলাম, সেই থিওরি গুলিকে আগে আমরা একটু রিক্যাপ করে নিই। কি কি দেখেছিলাম প্রজেক্টাইল মোশনে? আমরা দেখেছিলাম যে এই গ্রাউন্ড, আমি দেখো প্রজেক্টাইল মোশন আর ভার্টিক্যাল মোশন এই দুটোর ভেতরে পার্থক্য বোঝা ভীষণ ইম্পর্টেন্ট। প্রজেক্টাইল মোশন হচ্ছে একটা জেনারেল কেস। জেনারেল কেস মানে কি? যদি কোনো একটা পার্টিকেলকে তুমি এই পয়েন্ট থেকে ছুড়ে দাও, পার্টিকেল এই পথ বরাবর যায়, সেই আমরা এই দেখো প্রজেক্টাইল মোশন এই কথাটা আসলেই আমাদের কেমন যায় না এইরকম একটা জিনিসের কথা মাথায় আসে, প্রজেক্টাইল মোশন। তাহলে আমি যদি একটা পার্টিকেলকে, এখানে থাকা একটা পার্টিকেলকে যদি এই দিক বরাবর ছুড়ে দিই, এখানে থাকা পার্টিকেলকে আমরা এই দিক বরাবর ছুড়ে দিলাম, যেটা ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দিয়েছি, ইউটা এখানটায় অ্যাঙ্গেল করেছে কত? থিটা অ্যাঙ্গেল। তাহলে ক্লিয়ারলি দেখো, যদি এই থিটাটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে আমি একদম লম্বালম্বি উপর দিকে ছুটেছি, তার মানে হচ্ছে কি সেটা ভার্টিক্যাল মোশন। থিটাটা যদি 0 ডিগ্রি হতো, তাহলে এটা কি? এটা হরিজন্টাল মোশন, এক একটা 1D মোশন, তাই তো নাকি? তাহলে এই জায়গাটায় এই ইউটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙবো। আমি কি বলেছি? যা যা ভেক্টর থাকবে সেই ভেক্টর গুলোকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে। এই কম্পোনেন্টের ভ্যালু তোমরা জানো, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সে নাই কস, আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে না সে নাই কি? সাইন। তাহলে এই পাশটাই যে কম্পোনেন্ট পড়বে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা কত আসছে? ইউ সাইন থিটা। এই ছিল প্রজেক্টাইল মোশনের আমাদের আসল গল্প। আর যে পয়েন্টেই থাক না কেন পার্টিকেল,
জি কিন্তু অলওয়েজ ডাউনওয়ার্ড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক প্রবলেমটাকে আমি তাহলে কি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, ভেলোসিটি আর জি রয়েছে, তাদেরকে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। এই প্রবলেমটিকে আমরা যখন থিওরি শিখেছিলাম কি করেছিলাম না, এক্স অক্ষ বরাবর এক্স এর মতন ক্যালকুলেশন, যেখানে কোনো ত্বরণ নেই, আমরা এখানে এয়ার ড্র্যাগকে উপেক্ষা করেছি। আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই মতন ক্যালকুলেশন, ভার্টিক্যাল মোশনের ক্যালকুলেশন, আর এক্স অক্ষ বরাবর হরিজন্টাল মোশনের, সমবেগে হরিজন্টাল মোশনের আমরা ক্যালকুলেশন করেছি থিওরি কষার সময়। থিওরিগুলো আমরা এখানে কষবো না, আর আমরা কি কি ফর্মুলা পেয়েছিলাম। আবারও বলছি, এক্স অক্ষ বরাবর যেটা পড়ছে, আমি এক্স আর ওয়াই কে আলাদা করে ভাবছি, আমার ভাবনা আমি করতেই পারি এটা, কারণ কি তারা ইন্ডিপেন্ডেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তারা ইন্ডিপেন্ডেন্ট, আমি আলাদা করে ভাবতেই পারি, এই পারমিটটা আমার কাছে রয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর যে মোশনটা আমাদের থাকছে, সেই মোশনটি হচ্ছে হরাইজন্টাল মোশন অফ ইউনিফর্ম ভেলোসিটি। এটা ইউনিফর্ম ভেলোসিটির হরাইজন্টাল মোশন। আর ওয়াই অক্ষ বরাবর যে মোশনটা আমরা পাবো, এই ওয়াই অক্ষ বরাবর যে মোশনটা আমরা পাবো, এটা হচ্ছে কি ভার্টিক্যাল মোশন। তাহলে এই ভার্টিক্যাল মোশনের যত ফর্মুলা আমরা শিখেছিলাম, আর এই হরাইজন্টাল মোশন অফ ইউনিফর্ম ভেলোসিটি তো 9 এর জিনিস, যা যা ফর্মুলা আমরা শিখেছিলাম সেগুলো এখানে খাটবে। তাহলে সিম্পল। তাহলে আমরা ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে শিখেছিলাম যে এটা সর্বাধিক উচ্চতা আরোহণ করে আবার যদি ফিরে আসতে হয়, তাহলে এটার কত সময় লাগে, 2u/g। এখানে ইউ বেগ নিয়ে করা হয়েছিল, কিন্তু এখানে দেখছি ভার্টিক্যাল মোশনের ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন থিটা। তাহলে এখানটায় সর্বাধিক উচ্চতায় উঠে আবার নেমে আসতে যে সময়টা লাগবে, সেই সময়টা কত হবে, 2u লিখবো না, ইউ এর জায়গায় কি লিখবো, জাস্ট ইউ সাইন থিটা বাই কত, জি। ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, ভার্টিক্যাল মোশনের ফর্মুলা মুখস্থ রেখেছি, তাতেই কাজ মিটছে এটা। আচ্ছা, আমি একটা শর্ট হ্যান্ড নোটেশন এখানটা ইউজ করছি। ইউ সাইন থিটাটা হচ্ছে ইউ এর ওয়াই কম্পোনেন্ট, আমরা প্রায়শই এটা ব্যবহার করি। ইউ কস থিটা হচ্ছে ইউ এর এক্স কম্পোনেন্ট, আমি এটা প্রায়শই এক্স, তাহলে ইউ এক্স দিয়ে লিখি। তাহলে আমরা ইজিলি এইটাকে যদি একদম সিম্পল ভার্টিক্যাল মোশনের ইকুয়েশনের মতন দেখতে লাগাতে হয়, তাহলে এইটাকে আমরা 2uy/g লিখতে পারি, তাই তো। আমরা সর্বাধিক উচ্চতা আরোহণের কথা যদি বলি, ভার্টিক্যাল মোশনের সর্বাধিক উচ্চতা আরোহণ আমরা কত শিখেছিলাম, এখানটায় যে ধরো লেটস সে এখান থেকে এইটুকু সর্বাধিক উচ্চতা, এই হাইটটা হচ্ছে এইচ। তাহলে এইচ এর ফর্মুলা আমরা কি শিখেছিলাম, u²/2g। তাহলে u²/2g, এখানটায় আমরা ইউ এর জায়গায় কি ইউ সাইন থিটা রয়েছে, তার মানে u² sin² θ/2g, দ্যাট মিনস uy² বাই আমরা কত পাচ্ছি, 2g পাচ্ছি। এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা আরোহণের কেস প্রজেক্টাইলে। ঠিক এইবার আমরা তাহলে এই প্রজেক্টাইলের যে রেঞ্জ আমরা আলোচনা করতে গেছিলাম, এই প্রজেক্টাইলের রেঞ্জটা কত হবে, রেঞ্জের ফর্মুলা কি ছিল, প্রজেক্টাইলের রেঞ্জের ফর্মুলা কি ছিল, এনিওয়ান? রেঞ্জের ফর্মুলাকে আমরা শর্টকাট, হ্যাঁ বলো বলো বলো। সে 2u sin theta cos theta by g। এক্স্যাক্টলি। কে বললে, কে বললে বলো? হ্যাঁ অনুরিত। আচ্ছা আচ্ছা, 2u sin theta cos theta by g, নাকি এখানটায় অনুরিত একটু চেক করো, 2u sin theta cos theta by g, এটাই না? ইউ স্কয়ার মার্ক কিছু ছিল না তো, 2u sin theta cos theta by g, এটাই বললে। তাহলে এইটাকে যদি আমরা 2u স্কয়ার না, তোমরা চেক করো না, হবে এক্স্যাক্টলি ইউ স্কয়ার আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ইউ স্কয়ার যদি থাকে একটা, দেখো আমি এইটাকে নিশ্চয়ই একটু মনে রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, ইউ সাইন থিটা আর ইউ কস থিটা বাই কত, জি। তার মানে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই যে ইউ সাইন থিটা, এটাকে আমরা ইউ ওয়াই দিয়ে লিখছিলাম, মানে 2uy ux বাই কত, জি। এটা দিয়ে আমি রেঞ্জকে লিখতে পারি, ঠিক আছে। ও আর একটা কথা কিন্তু তোমাদের মাথায় রেখে দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা কথা, সেই জিনিসটি হচ্ছে যে আমি কিন্তু দেখো ফর্মুলা তো এগুলো রয়েছেই,
তবে সবসময় যে ফর্মুলা মুখস্থ করে আমরা কাজ চালাবো সেটা একদম উচিত না। কনসেপ্টটা তোমরা জানো যে এটা দেখো প্রজেক্টাইল মোশন, এক্সাম্পল অফ 2D মোশন। তাহলে এক্সাম্পল অফ 2D মোশন মিনস আমি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙতে পারি এবং এখানে অ্যাকশন কি দেখতে পাচ্ছি, এক্স অক্ষ বরাবর এগোচ্ছে, ওয়াই অক্ষ বরাবর এগোচ্ছে। তাহলে কম্পোনেন্ট দুটো সৌভাগ্যবশত এক্স আর ওয়াই বরাবর পড়ে গেছে। একটু আগে আলোচনা করলাম এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে হরিজন্টাল মোশনের কনসেপ্ট, হরিজন্টাল মোশন অফ ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে আমি এখান থেকে একটাই ফর্মুলা আমি জানি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইউএক্স টি। এক্স ইকুয়াল টু ইউএক্স টি, কোনো তরণ নেই, তাহলে এক্স ইকুয়াল টু ইউএক্স টি আমরা এখানটায় জানি। নেক্সট কি, ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে যে ইউ সাইন থিটা, ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমার এইটা প্রয়োজন পড়তে পারে ওয়াই ইকুয়াল টু ইউআইটি, ওয়াই ইকুয়াল টু ইউআইটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন তোমার মনে হতে পারে প্লাস মাইনাস কেন দিলাম আমি আবার, আমাদের ফর্মুলায় তো প্লাস মাইনাস ছিল। ডেফিনেটলি আমি এখানটায় বোর্ডে যে ছবিটি এঁকেছি তাতে এখানে তোমার প্লাসই হবে, কিন্তু সবসময় সব প্রবলেমে যে প্লাস হবে এমন কোনো কথা নেই, মাইনাসও হতে পারে। কোথায়, আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি, জাস্ট এখানটায় লিখে রাখছি। ভিওয়াই যদি আমরা লিখতে চাই যে কোনো মুহূর্তের বেগ এটা, তাহলে সেটা কত আসবে, ইউআই এগেইন প্লাস মাইনাস জিটি। আমি প্লাস মাইনাস দিচ্ছি, প্লাস মাইনাসের ধারণা আমরা এখনই ক্লিয়ার করে নেবো। আর তাহলে ওয়াই এর ফর্মুলা, এটার ফর্মুলা। আচ্ছা, আর একটা আমরা দেখেছিলাম ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউআই স্কোয়ার প্লাস মাইনাস 2GH, এটাও আসতে পারে। তাহলে তুমি যাই করো না কেন, তোমার যদি ফর্মুলা মনেও না থাকে, এইটা তোমাকে বাঁচিয়ে নেবে। কি হবে না, এটা দুটো দেখো, একটা তাহলে 2D ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, আমি দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে আমি ভাবতেই পারি। তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস দিয়ে আমরা কি করবো? আচ্ছা, প্রজেক্টাইল মোশন যে সবসময় গ্রাউন্ড টু গ্রাউন্ডই হবে, দেখো এটা গ্রাউন্ড থেকেই উঠেছিল আর এটা নেমেও কিন্তু এসছে সেই গ্রাউন্ডে। তাহলে প্রজেক্টাইল মোশন যে সবসময় গ্রাউন্ড টু গ্রাউন্ডই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। এটা হাইট টু গ্রাউন্ড হতে পারতো। তাহলে হাইট টু গ্রাউন্ড প্রজেক্টাইল যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু এই প্লাস মাইনাসটা একটা সাংঘাতিক গুরুত্ব বহন করবে। আচ্ছা, তোমাদের আমি নেক্সট স্লাইডে সেটা দেখাই। তোমাদের নিশ্চয়ই এই কথাটা মনে আছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ওয়ান ডিমেনশনের ক্ষেত্রে ভ্যালিড। এটার ভেক্টর কনফিগারেশনও তো হয়, তাই তো নাকি? তাহলে ভেক্টর কনফিগারেশন যদি হয়, এই প্লাসটা আমি তখন দিতেই পারি। এবং এটা কোন দুটো ভেক্টরের যোগ না, প্রারম্ভিক বেগের দিক। তাহলে দেখো প্রারম্ভিক বেগ আর ত্বরণের দিকে থাকা একটা ভেক্টর, ত্বরণের দিকে থাকা একটা ভেক্টর কেন বলছি, ত্বরণ নয়, ত্বরণের সঙ্গে আবার টাইম গুণ আছে, স্কেলার। ত্বরণের দিকে থাকা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগ। এবার তুমি বলো যে যদি কিনা এটা হাইট টু গ্রাউন্ড প্রজেক্টাইল হয়, মানে এইরকম একটা হাইট থেকে একটা বলকে এই দিক বরাবর ছুড়ে দেওয়া হচ্ছে, তাহলে ভার্টিক্যাল মোশনে ইউআই এর দিক কোন দিকে পড়ছে, এই দিকে। এটা ইউ এর দিক ছিল, ইউ এক্স এর দিক কোন দিকে পড়ছে, এই দিকে। তাহলে এখানে এই যে ইউটা আমি লিখেছি, এই ইউ বলতে প্রজেক্টাইল মোশনে আমি কাকে বুঝি, ভার্টিক্যাল মোশনের এই ইউআই কে। ইউআই কোন দিকে, ওপর দিকে। আর জি কোন দিকে, জি তো নিচের দিকে। তাহলে এইরকম ভাবে ছুড়ে দিলে ইউ এর দিক আর জি এর দিক অপোজিট। তাহলে আমার এখানে প্লাসের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, মাইনাস ব্যবহার করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি এই কেসটা না হয়, তাহলে এই কেসের বেলায় যে ফর্মুলাগুলো আমরা পাবো সেটা কত হবে, ইউ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ইউআই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ব্যবহার করতে হবে এখানটায়। যদি আমরা ভিওয়াই বার করতে যাই, তাহলে ভিওয়াই ইকুয়াল টু ইউআই মাইনাস জিটি ব্যবহার করতে হবে আমাদের এখানটায়। আর যদি আমরা এখানটায় আরো একটা ফর্মুলা ছিল কি, ভিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউআই স্কোয়ার মাইনাস 2GH ব্যবহার করতে হবে এই কেসের বেলায়। ঠিক আছে, সেকেন্ড কেস আমরা দেখি। এটা হচ্ছে আমাদের কেস 1 লিখছি। সেকেন্ড কেস যদি আমরা দেখি এখানটায় কেস 2, কেস 2 তে ধরো এগেইন হাইট টু গ্রাউন্ডই আমরা নিচ্ছি, কিন্তু এই পার্টিকেলটাকে ছোড়া হয়েছে এই দিক বরাবর। ইউটা কোন দিকে, এই দিকে। তাহলে এই দিক বরাবর রয়েছে এক্স এর কম্পোনেন্ট,
এই দিক বরাবর রয়েছে ইউ ওয়াই এর কম্পোনেন্ট, তাহলে ইউ ওয়াই আর জি একই দিকে রয়েছে, কারণ ভার্টিক্যাল মোশন বলতে আমি তো শুধু ইউ ওয়াই জানি, একটা কম্পোনেন্ট দিয়ে দেখছি আমরা। তাহলে ইউ ওয়াই আর জি একই দিকে রয়েছে, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা কোনো ফর্মুলা ব্যবহার করি, সেই ফর্মুলাগুলোর চেহারা কেমন হবে? সব জায়গায় কি হবে? এখানটায় প্লাস বসবে। তাহলে এত এত জিটি স্কোয়ার, ভি ওয়াই ইকুয়াল টু কত? ইউ ওয়াই প্লাস জিটি। ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2gh। লাস্ট কেস, আর একটা কেস যদি আমরা দেখি, কেস 3 তে আমরা কি দেখতে পারবো? কেস 3 তে আমরা দেখতে পারবো যে সেই বিল্ডিং রয়েছে এখানটায়, আর এইটাকে ছোড়া হলো একদম ডাইরেক্টলি এইদিকে ইউ। তাহলে এই যে ইউ এর যে ম্যাগনিটিউড, এটাই তো আমার সেই ইউএক্স এর ম্যাগনিটিউড। তাহলে ইউও যায় এখানটায়, ইউএক্স ও তাই, এবং গ্যারান্টেড ইউআইটা কত এখানটায়? 0। ফর দিস কেস ইউআই ইকুয়াল টু 0। তাহলে ফর্মুলাগুলো কিভাবে তৈরি হবে তুমি বুঝতেই পারছো। তাহলে এই কেসের ক্ষেত্রে ফর্মুলাগুলো আমরা যেরকম পাবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ভি ওয়াই ইকুয়াল টু ইউআই প্লাস জিটি, সরি ইউআই তো 0, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কত? জিটি। আর নেক্সট আমরা কি লিখতে পারি? এটা জিটি হইলো, দেখো জিটি রইলো, আর ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানটায় কত? 2gh, কারণ ইউআই তো 0। এই ডিফারেন্ট কেস। দেখো এখানটা আমরা কিন্তু প্রজেক্টাইল মোশনের জন্য নতুন আমরা কিচ্ছু পাই, শুধুমাত্র কি একটু ভেক্টর অ্যালজেব্রার ক্যালকুলেশন, মানে ভেক্টর যোগের একটু বেসিক ধারণা, একটু ভার্টিক্যাল মোশনের ধারণা, একটু সমবেগে হরিজন্টাল মোশনের ধারণা। এই কটা ধারণা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে পরে প্রজেক্টাইল মোশন কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে। আমরা আজকে একটা কনসেপ্ট স্কিপ করবো, ইনক্লাইন প্রজেক্টাইল, কারণ একই দিনে তোমাদের হচ্ছে চাপ হয়ে যাবে। আমরা আজকে তোমার হচ্ছে আমরা মানে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল আর হাইট টু গ্রাউন্ড প্রজেক্টাইল এই নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা এবার কিছু প্রবলেম সলভিং এর দিকে যাই। এটাও প্রজেক্টাইল মোশনের একটা বেসিক প্রবলেম, এইচসিভি প্রবলেম। এইটা এই প্রবলেমটাতে যেটা রয়েছে কি রয়েছে দেখো, a ball is throwing horizontally from a point 100 meter above the ground. হরিজন্টালি ছোড়া হয়েছে, তাহলে কোন কেস? আশা করি সকলে বুঝতে পারছো, কেস 3 হরিজন্টালি ছোড়া হয়েছে। ওকে, তাহলে a ball is thrown horizontally from a point 100 meter above the ground। তার মানে আমি বুঝিয়ে গেলাম, ডায়াগ্রামটা আগে। তাহলে এই রইলো আমার গ্রাউন্ড, আর এখানটায় আমি ধরে নিলাম একটা হাইট, একটা বিল্ডিংই ধরে নিচ্ছি। এত বিল্ডিং দিয়ে যখন প্রবলেম আসছে তখন বিল্ডিংই ধরে নিই আমরা। তাহলে এইটার হাইটটা আমি ওয়াই ধরে নিচ্ছি, কম্প্যাক্ট ফর্মে ডায়াগ্রামের ভেতরে লিখছি, আর এখানে দেখতেই পাচ্ছি ওয়াই ইকুয়াল টু বলেছে 100 মিটার। তাহলে 100 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড উইথ আ স্পিড 20 মিটার পার সেকেন্ড। আমি জানি এই দিক বরাবর ছোড়া হয়েছে, এটাই ইউ, এটাই ইউএক্স, এটাই 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ইকুয়াল টু ইউএক্স ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে 20 মিটার পার সেকেন্ড। নাও ফাইন্ড দ্য টাইম ইট টেকস টু রিচ দ্য গ্রাউন্ড। আমি প্রজেক্টাইল মোশন ভাববো নাকি সিম্পল ভার্টিক্যাল মোশন ভাববো, সেটা তোমার ব্যাপার। তুমি প্রজেক্টাইল মোশন ভাবে করতেই পারো, আমি করবো না। আমি কি ভাববো? এটা সিম্পল ভার্টিক্যাল মোশন। সিম্পল ভার্টিক্যাল মোশন যদি আমি ধরি, কোন ফর্মুলা লাগাবো? এটা হাইট চেঞ্জের সঙ্গে সঙ্গে টাইম চেঞ্জ, মানে কোথায়? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিন্তু ইউ কত এখানটায়? 0, বিকজ অফ ইউআই 0। ইউআই তো এখানটায় 0 বলে দিয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা যদি আমাকে করতে হয়, প্রথম কোশ্চেনটা আমি কত পাবো? তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। আগেই দেখলাম এই যে ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, সেই ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার আমরা এখানটায় ব্যবহার করছি। তাই টাইম বার করতে বলেছে না আমাদের, তাহলে টাইম টি ইকুয়াল টু আমরা দেখতেই পাচ্ছি এখানটায় 2y/g, এটা কিনা রুট ওভারের ভেতরে রয়েছে। তাহলে এটা যদি আমরা ভ্যালু পুট করি, তাহলে 2 × 100/10ই ধরলাম আমরা, অ্যাপ্রক্সিমেট উত্তর আসবে।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানটায় 2 × 100, তাহলে √20 থাকছে, √20 থাকছে, তাই না? √20 থাকছে, তাহলে √20 মানে আমরা পাচ্ছি কত? 4.47। বইতে একটু উত্তর চেক করে নেবে, এটা ধারে কাছে কিছু একটা উত্তর থাকবে, কারণ আমি ম্যাক্সিমাম প্রবলেম এখানে যেগুলো মেনশন করে দেয়নি 9.81 দিয়ে করা উচিত, কিন্তু আমরা কম্প্যাক্ট টাইমে করার জন্য এখানে আমি 10 ধরে দিচ্ছি। বেশ, এ দাগ মিটলো। এ দাগ সকলের কাছে ক্লিয়ার? দেবস্মিতা ক্লিয়ার এ দাগ? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, এই প্রবলেমটা বোধহয় তোমরা সলভ করেও ছিলে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা তোমার সলভ হয়েছিল। তোমাদের প্রবলেম এগুলো সলভ হওয়া সত্ত্বেও আমি নিয়েছি কেন? যেহেতু একদম আমরা এই ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং রেকর্ডিংটা পাবে, যার জন্য আমি একদম বেসিক থেকে আস্তে 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 প্রবলেমটা তোলার জন্য এই প্রবলেমটাকে বেছে রেখেছি এখানটা। স্যার এই প্রবলেমের সি দাগটা হয়নি। আচ্ছা, এই প্রবলেমে সি দাগটা হয়নি তোমার, তাই তো? আচ্ছা, দাঁড়াও আসছি। আচ্ছা, বিতে যেটা আমরা দেখতে পারবো, ও সি দাগের তো আমি এখানটা থিওরিও দেখাইনি, ঠিক আছে? এই প্রবলেমের মধ্যে দিয়ে আমি সি দাগ তার থিওরিটা আমি দেখিয়ে দিচ্ছি। গুড। দ্য হরিজন্টাল ডিস্টেন্স ইট ট্রাভেলস বিফোর রিচিং দ্য গ্রাউন্ড, একদম ইজি। হরিজন্টালি নো অ্যাক্সেলারেশন, তাহলে সিম্পল এক্স ইকুয়াল টু কত? 2xt। তুমি তো টি অলরেডি জানো, তাহলে ইউ বলে দিয়েছে 20, 20 × 4.47 যত আসবে এত মিটার। তাহলে এটা আমরা দেখতে পারি 20 × 4.47 মিনস 89.44। বইতে হয়তো 90 উত্তর থাকবে, 89.44। আমি যেটা ক্যালকুলেটরে পাচ্ছি আমি সেটাই বসাচ্ছি, বইতে হয়তো 90 উত্তর থাকবে এখানটায়। ওকে, বি দাগ হয়ে গেল। সি দাগ কি বলছে? দ্য ভেলোসিটি, ব্র্যাকেটে আবার ডাইরেকশন আর ম্যাগনিটিউড বলে দিয়েছে, মানে ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোই আমাদের বার করতে হবে। দ্য ভেলোসিটি, এর ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোই বার করতে হবে, উইথ হুইচ ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। তা ভেলোসিটি মানে বুঝতেই পারছো এখানটাই vx আর vy দুটোই বার করতে হবে। আর ভেলোসিটির মান কি হবে? v = √vx² + vy²। তা vx মানে তো ux, কারণ এদিক বরাবর কোনো ত্বরণ নেই, প্রাথমিক বেগ হচ্ছে অন্তিম বেগ হচ্ছে। তুমি দেখো না এখানে প্রজেক্টাইল মোশনে কিছু করছি আমি তো সেই দুটো পার্ট ভাঙছি আর এক একটা পার্ট ধরে আমি তার এক একটা পার্টের ক্যালকুলেশন করছি, আর কিছু না। এটা একমাত্রিক গতির প্রবলেম বলা যেতে পারে, দুটো একমাত্রিক গতির প্রবলেম মিলে এটা তৈরি করছে। বেশ, তাহলে আমরা এবার সি দাগের দিকে এগোবো। সি দাগে যেটা বলে দিয়েছে যে ভেলোসিটি বার করতে হবে, তাহলে ভেলোসিটি তো বার করতে যাব। ডায়াগ্রামটা আমি আরেকটি বার এখানটায় এঁকে নিই। এই ছিল বিল্ডিং, পার্টিকেলটাকে যদি এরম হরিজন্টালি ইউ বেগ নিয়ে ছোড়া হয় তাহলে বুঝতেই পারছি পার্টিকেলটা এরম ভাবে এসে পড়বে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। উফ, আচ্ছা, এরম ভাবে এসে পড়বে পার্টিকেলটা। এরম ভাবে এসে যদি পড়ে তাহলে বুঝতেই পারছো পার্টিকেলটার ভেলোসিটির ডাইরেকশন এই দিকে রয়েছে, অর্থাৎ ভেলোসিটির এই দিক বরাবর vy কম্পোনেন্ট থাকবে, এদিক বরাবর vx কম্পোনেন্ট থাকবে। লেটস সে এটা হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাই তুমি ইজিলি বুঝতেই পারছো vy এর মানটা আমার বার করতে হবে। তুমি টাইমের মান তো জানো, uy তো 0 gt, আর vx টা কত ছিল? ux মানে কত? এই ux বোধহয় ছিল 20, টাইম বেরিয়েছে 4.47 আর ux হচ্ছে 20। তাহলে এটা তো 20 মিটার পার সেকেন্ডই রইলো, আর এটা 4.47, 10 × 4.47 কত থাকে? 44.7, তাই তো? 4.47, হ্যাঁ 4.47 রয়েছে, তাহলে হচ্ছে কত? 44.7। তাহলে 44.7 এত মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটির যে ম্যাগনিটিউড বার করতে হবে, সিম্পল, তুমি ভেক্টরিক্যালি জানো কি করে বার করতে হয়, vx² + vy²। পূজা ক্লাসে আছো? পূজা ক্লাসে আছো? ক্লাসে নেই মনে হয়। আচ্ছা, এখানটা তাহলে তাহলে আমরা এটার মানটা বার করবো 44.7 আচ্ছা স্কয়ার। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নেটওয়ার্ক ইরর হচ্ছে বুঝতে পারছি। এটা 48.97 আসছে, আমি 49 বসিয়ে দিচ্ছি একবারে। হ্যাঁ পূজা, হ্যাঁ হ্যাঁ পূজা বুঝতে পেরেছি তুমি আছো।
তোমার মানে কথাটা কেটে কেটে আসছে, ডাউট থাকলে একটু মেসেজ করে দাও তো আমাকে, এখানে চ্যাটে লিখে দাও। তাহলে এটা কত আসছে? 49 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভেলোসিটি। আর তুমি তো জানোই যে কিন্তু একটা স্যার ভেক্টর এই দিকে। স্যার আচ্ছা হ্যাঁ বলো বলো, স্যার কেউ জিজ্ঞাসা করছো? স্যার হুম আপনি হুম ভিওয়াই যেখানে লিখেছেন ওখানে আমার থিওরি খাতায় ভিএক্স লেখা আছে, মানে স্যার ওই থিটার ওহো, সাথে যে আমি তো অ্যাঙ্গেলটা, ভুল, হ্যাঁ মানে একদমই আমি তো ভুল লিখেছি, মানে ভিওয়াই ডাইরেকশন তো এটা না তো, আমি এখানেই ভুল লিখেছি। এটা তো এক্স অ্যাক্সিস না, এটা তো এক্স অ্যাক্সিস, হ্যাঁ এটা তো ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ স্যার তাহলে আমি ওটাই। ভিএক্স আর ভিওয়াইটা এখানে ভুল হ্যাঁ লিখেছি। গুড একদম তাই। তাহলে এখানটায় আমরা দেখেছো এখনই তাহলে এই ডাইরেকশনটা ভুলভাল করছিলাম, তাহলে এটা দেখে তাহলে ঠিক আমরা আছে। এদিক বরাবর পাচ্ছি ভিএক্স, এদিক বরাবর পাচ্ছি ভিওয়াই। তাহলে আমরা যেটি এখানটায় পেতে পারি, আমি জানি যে এই অ্যাঙ্গেল কি করে বার করতে হয়। তুমি তো ভেক্টরের জিনিস জানোই, এরকম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যদি থাকে, এদিকে যদি এ ভেক্টর থাকে, এখানে যদি বি ভেক্টর থাকে, আর এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এরা যদি লব্ধি ভেক্টর তৈরি করে, এই লব্ধি ভেক্টরটা যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে তুমি জানো কি ফর্মুলা? থিটা ইকুয়াল টু কত হয়? ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে সিম্পল এখানটা তুমি সেই জিনিসটা খাটাতে পারো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স অফ ভি ওয়াই মিনস 44.7, ভি ওয়াই মিনস 44.7, আর ভি এক্স মিনস 20। তাহলে হচ্ছে যতদূর মনে হচ্ছে অঙ্কটা কোন একটা ব্যাচে আমি করেছি, 66 এর কাছাকাছি উত্তর আসবে। এক্স্যাক্টলি 66.89 এসছে, এটা বইতে দেখবে তোমরা 66ই উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি সাইন দিয়ে রাখি, কারণ আমি এখানটায় তোমরা জানো যে আমি জি এর ভ্যালুটা 10 ধরেছি, এখানটা একটা ইনঅ্যাকুরেসি এদিক থেকে আসবে এটা। ওকে, এই প্রবলেমটা সকলে বুঝতে পারলে? অন্বেষা, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে স্যার এটা আমাদের বেশ। পড়িয়েছিলেন। হ্যাঁ, এটা তোমাদের কাছে করিয়েছিলাম, ঠিক। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে আমরা যাই। এর এতক্ষণ পরে একটা ভালো প্রবলেম পাওয়া গিয়েছে, এটা ইউরোডবের প্রবলেম। প্রবলেম দেখেই বানান ভুল লিখছি, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে, টু বডিজ ওয়ার থ্রোন সাইমালটেনিয়াসলি ফ্রম দ্য সেম পয়েন্ট। দুটো বডিকে একই পয়েন্ট থেকে ছোড়া হয়েছে একই সাথে স্ট্রেট আপ অ্যান্ড দ্য আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। একটাকে একদম ভার্টিক্যালি উপরের দিকে ছোড়া হয়েছে, আরেকটিকে হরিজন্টাল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, মানে এটা প্রজেক্টাইল মোশন। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, দেখো একটাকে ছোড়া হয়েছে স্ট্রেট আপ, ভার্টিক্যালি আপ, তার মানে আমি এখানটা একটা গ্রাউন্ড এঁকে নিই। একটিকে ছোড়া হয়েছে, আমি এখানে আঁকছি, একটিকে ছোড়া হয়েছে ভার্টিক্যালি আপ, আরেকটি কোথায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, মানে আরেকটি এই দিক বরাবরই এসে এই দিক বরাবর নামবে। তাহলে এই দিকে এখান থেকে যে অ্যাঙ্গেলে এটিকে ছোড়া হয়েছে, ওফ এটা ইউ ছিল না, ইউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বলে দিয়েছে। The initial velocity of each body is equal to v0 equal to 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা v0 বলে দিয়েছে, আমরা ইউ লিখেছি, আমাদের ফর্মুলায় আমরা ইউ লিখেছিলাম, যার জন্য এখানে ইউ লিখেছি, একটু চেঞ্জ করে নিচ্ছি, v0। তাহলে বুঝতেই পারছো এই v0 দুটো কম্পোনেন্ট থাকবে, এদিক বরাবর থাকবে কি v0 cos 60 and which is 25 হচ্ছে v0 এর মান, আর কত cos 60 মানে হচ্ছে তোমার হাফ, মানে v0/2, মানে হচ্ছে থাক এরকম 25/2 থাক, যদি ক্যালকুলেশনে কোনো সুবিধা হয় তা 12.5 না করে দিয়ে থাকে এরকম, যদি প্রয়োজন পড়ে সে পরে 12.5 লিখে নেবো।
আর এইটির এই দিক বরাবর যে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে v0 sin 60, v0 sin 60। তাহলে 25 আর sin 60 মানে কত? √3/2। এত। তাহলে একটা হচ্ছে cos 60 এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে, আর ভার্টিক্যালি যেটা আপওয়ার্ড ছোড়া হয়েছে সেটা কত? v0 = 25। এই ইনফরমেশন বলে দিয়েছে। নেগলেক্টিং দ্য এয়ার ড্র্যাগ, আমরা এয়ার ড্র্যাগ এমনি শিখিনি, কাজে নেগলেক্ট করতেই হবে, সে মানে প্রবলেমে বলে দিক চাই না দিক। আচ্ছা, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য বডিজ t = 1.70 সেকেন্ড লেটার। তাহলে t = 10 সেকেন্ড পরে এটার ডিসটেন্স কত হবে সেই জিনিসটি আমাদের বার করতে হচ্ছে। 1D প্রবলেম তো হয়ে রয়েছে। এটা প্রথমত এই যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড উঠছে সে ব্যাটা তো এক্স অক্ষ বরাবর এগোচ্ছে না, তাহলে আমার শুধু এক্স অক্ষ বরাবর শুধুমাত্র কোন দেখো রিলেটিভ মোশনের প্রশ্ন ওঠে না। আর যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড উঠছে, দেখো সবাই বুঝতে পারছো কিনা, যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড তোমার যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড উঠছে সেটা এক্স অক্ষ বরাবর তো এমনি রেস্টে রয়েছে, এক্স অক্ষ বরাবর তো ওটা স্থির, যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড উঠছে। কি দেবস্মিতা এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড উঠছে সেটা এক্স অক্ষ বরাবর তো এমনি স্থির। তাহলে এত সেকেন্ড পরে দুটোর ভেতরে এক্স ডিস্টেন্সটা কত হবে? এক্স ডিস্টেন্স, তাহলে সিম্পলি v0 তোমার এক্স ডিস্টেন্স হচ্ছে v0 cos 60 নিয়ে এই প্রজেক্টেড পার্টিকেলটা এগিয়ে যাচ্ছে ইনটু কত t। দ্যাট মিনস এই v0 cos 60 এর তাহলে 25/2 আর t বলেছে 1.70, তাহলে আমি এক্স ডিস্টেন্স এখান থেকে পেয়ে যাচ্ছি 12.5 বা 25/2 ইনটু কত 1.7, তাহলে আমি কত পাচ্ছি? এক্স ডিস্টেন্স 21.25 মিটার। এক্স আর ওয়াই ডিস্টেন্স, তো দুটোই উঠছে নামছে। টু বডি প্রবলেম, সিঙ্গেল বডি প্রবলেম বানাতে হবে, কনসেপ্ট রিলেটিভ মোশন। টু বডি প্রবলেম, সিঙ্গেল বডি প্রবলেম বানাতে হবে, কনসেপ্টটা কি রাখবো আমরা? তাহলে এটা রিলেটিভ মোশনের প্রবলেম এখানটা আমরা অ্যাড করব। তাহলে আমি একটাকে একটা উপর দিকে উঠে যাচ্ছে আর একটা উপর দিকে উঠছে না এমন ধরে নেবো। তাহলে আমি এক কাজ করি, তুমি বুঝতেই পারছো, তাহলে এই রিলেটিভ মোশনের ক্ষেত্রে ভিওয়াইটা আমরা যেটা নেব হচ্ছে কোনটা? এই যে প্রজেক্টাইল মোশনে যে ব্যাটা চলছে তাকে আমি ধরে নিচ্ছি স্থির অবস্থায় আছে। তাহলে আমরা কি করে নেব? v0 মাইনাস v0 cos 60 আপেক্ষিক বেগ vy, v0 মাইনাস v0 cos 60। তাহলে এই আমি এখানটায় পাচ্ছি v0 তো কমন যায়, মানে 25 কমন যাচ্ছে, আর cos 60 মানে কত? হাফ, আর 1 মাইনাস হাফ পড়ে থাকছে মানে কত? 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে কত? 25/2 এরকম আসছে 12.5। ঠিকঠাক করলাম? ও না, ভুল লিখেছি তো, এটা ভার্টিক্যাল আমরা দেখছি, তাহলে cos 60 কেন? sin 60 হবে, sin 60 হবে। আমরা তো ভার্টিক্যাল মোশন দেখছি এখানটায়, তাহলে cos 60 হবে না, এটা হবে কত? sin 60, sin 60। তাহলে এটা থাকছে আমাদের এই v0 মানে হচ্ছে 25 বার করে রাখলাম, 1 মাইনাস কত? √3/2। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা বার করে দেখি এখানটায়, 25 ইন্টু 1 মাইনাস √3 চলে আসছে কত? 2। কেন এখানে রিলেটিভ মোশন খাটালাম বোঝা গেল কি? 3.35। কেন রিলেটিভ মোশন খাটালাম বোঝা গেল কি? বেশ, অনুদিত বুঝতে পেরেছে, আরো কেউ একজন বুঝতে পেরেছে, নামটা দেখতে পারলাম না। শুভজিৎ বুঝতে পেরেছে, ঠিক আছে। তাহলে ভিওয়াই তো আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই দুটোর ভেতরে আপেক্ষিক ত্বরণ কত বলো তো দেবস্মিতা? স্যার ভার্টিক্যাল মোশন জাজ করছি। স্যার এই ভিওয়াই এর এই জায়গাটা আরেকবার একটু বলুন। ভিওয়াই = v0 মাইনাস v0 sin 60 কেন হলো? এক্স্যাক্টলি, আমি এখানটায় দেখো ভার্টিক্যাল মোশন জাজ করছি, তুমি দুটোর ভেতরে ডিসটেন্স বার করতে বলেছে, তাই দুটো দেখো দুটো পার্টিকেল নিয়ে ক্যালকুলেশন কত খুব কঠিন, তাহলে একটার সাপেক্ষে একটা করো নাকি? তাহলে আমি ধরছি যেটা প্রজেক্টেড হয়েছে, যেটা কিনা প্রজেক্টাইল মোশনে ছোড়া হয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাকে আমি স্থির ধরে দিচ্ছি, ভার্টিক্যালি স্থির। তাহলে তাকে যদি ভার্টিক্যালি স্থির ধরি, তাহলে তার সাপেক্ষে যেটা
ডাইরেক্টলি ভার্টিক্যালি উঠছিল তার আপেক্ষিক বেগটা বার করলাম ভিওয়াই। তাহলে ভিওয়াই ইকুয়াল টু কত, যেটা ডাইরেক্টলি ভার্টিক্যালি উঠছিল তার বেগ ছিল v0, আর যেটা প্রজেক্টেড হচ্ছিল সেটা কত, v0 sin 60। বাদ দিলাম, বোঝা গেল এটা? স্যার আরেকবার একটু প্লিজ বলুন। দেখো দেখো দেখো, এখানটাই যে বস্তুটাকে আমি এখান থেকে ওপর দিকে তুলছি আর একটা বস্তুকে তো আমি প্রজেক্ট করছি, এটা v0 বেগ নিয়ে ওপর দিকে উঠছে। আর যেটাকে আমি প্রজেক্ট করছি, এই যে প্রজেক্ট করছিলাম তারও একটা এইদিকে বেগ রয়েছে, সেই বেগটা কত, v0 sin 60। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো দুটো পার্টিকেলই তো ওপর দিকে উঠছে, তাহলে আমি একটার সাপেক্ষে একটার বেগ বার করে নিলে কি হবে, আমি একটাকে রেস্টে ধরে নিচ্ছি আর একটার বেগ বার করে নিলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে না, ওই যে রিলেটিভ মোশনের কনসেপ্ট। ও হ্যাঁ ঠিক আছে এবার। ঠিক আছে বেশ। হ্যাঁ আচ্ছা, যার জন্য কি আমি আপেক্ষিক ত্বরণ কত হবে সেটা বলো। 0 হবে, কারণ ওপর মানে জিরো জি, দুটোরই হ্যাঁ একটা জি রয়েছে ভার্টিক্যাল মোশন, মাইনাস 0 ইকুয়াল টু 0। একদমই জি মাইনাস জি ইকুয়াল টু 0। তাহলে আপেক্ষিক ত্বরণ 0, তাহলে কোন ফর্মুলায় পড়ছে, সমবেগের ফর্মুলায় চলে আসছে। তাহলে সমবেগের ফর্মুলায় যদি চলে আসে তাহলে আমরা এখানটায় দেখতে পারবো যে আপেক্ষিক ত্বরণ a ইকুয়াল টু তো জি মাইনাস জি, যেটা বললে 0। তাহলে আমরা এখানটায় কি বেস দেখছিলাম, ভেলোসিটি তো 3.35 আর টাইম কত 1.70। তাহলে আমরা y ডিস্টেন্স বার করব কি দিয়ে, y ইকুয়াল টু এই vy যেটা লিখেছি ইনটু t। তাহলে এটা কত পেলাম বেশ, আমরা ভুলে যাই বারে বারে, 3.35 ইন্টু 1.70। তাহলে এটা কত আসে, 3.35 ইন্টু 1.70, দ্যাট ইজ 5.7 লিখে দিই আমরা, এত মিটার। তাহলে এটা ডিস্টেন্স কত হবে টি টাইম পরে, ডিস্টেন্স আর ইকুয়াল টু আমরা জানি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স তুমি একটু আগে কত পেলে, 21.25, এক্স এর মানটা ঠিকঠাক করে লিখেছি তো আমরা, টি টাইম এটা এগিয়ে যাচ্ছে cos 60, 25/2 ইন্টু টি, 25/2 মানে 12.5 ইন্টু এত, ঠিকই আছে। আচ্ছা 21.25 আর এটা হচ্ছে 21.25, এটা হচ্ছে 5.7, তাহলে 21.25 এটার স্কোয়ার, 5.7 এটার স্কোয়ার, দ্যাট ইজ ফাইনাল রেজাল্ট হবে আমাদের 21.25 স্কোয়ার প্লাস 5.7 স্কোয়ার, দ্যাট ইজ 22। কত দাগের প্রবলেম ছিল এটা, 1.10, আনসার এসছে 22। আচ্ছা বেশ, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? অন্বেষা ক্লিয়ার, অর্ক ক্লিয়ার, বেশ। হ্যাঁ, এরপরে এই একটা প্রবলেম আমাদের এখানটায় রয়েছে। A cannon fires successively two shells with velocity v0 equal to 250 meter per second. The first at the angle theta equal to 60 degree and the second at the angle theta equal to 45 degree to the horizontal. The azimuth being the same, neglecting the air drag, find the time interval between firings leading to the collision of the shell. প্রবলেমটা একবার পড়ি। একটা ক্যানন দুবার ফায়ার করেছে পরপর, সাকসেসিভলি, সাইমালটেনিয়াসলি না, পরপর। তাহলে পরপর ফায়ার করেছে দুটো শেলকে, আর দুটোই 250 মিটার পার সেকেন্ড বেগেও ফায়ার করেছে। কিন্তু প্রথমটাকে ফায়ার করেছে 60 ডিগ্রি কোণে প্রজেক্টেড হয়েছে, আর দ্বিতীয়টা 45 ডিগ্রি কোণে প্রজেক্টেড হয়েছে, আর দুটো হরিজন্টাল রেসপেক্টে মেজার করা হয়েছে। তাহলে আর কি বলতে চাইছে আর কি এইরকম, যে এই হচ্ছে গ্রাউন্ড, এখান থেকে যখন এটাকে প্রজেক্ট করা হয়েছে, একটাকে ফায়ার করা হয়েছে এইরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরা নাকি ধাক্কা লাগতে হবে, এখানে এসে ধাক্কা লাগবে। তাহলে একটা যাচ্ছে কোথায়, একটা যাচ্ছে 45 ডিগ্রি, আর একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এদেরকে ফায়ারিংটা করা হয়েছে।
ডায়াগ্রাম। প্রথমে 60 ডিগ্রিটা ফায়ার করা হয়েছে, আর পরে এই θ2 45 ডিগ্রিটা ফায়ার করা হয়েছে। এয়ার ড্র্যাগকে আমাদের নেগলেক্ট করতে বলেছে। আর কত দেখো টাইম ইন্টারভ্যালটা কত, মানে এই প্রথমটা ফায়ার করার কতক্ষণ পরে দ্বিতীয়টা ফায়ার করলে এরা ডেফিনেটলি এদের ধাক্কা লাগবে। কি করে বার করা যায় এটা? প্রথমটা ফায়ার করার কতক্ষণ পরে দ্বিতীয়টা ফায়ার করলে এদের ডেফিনেটলি ধাক্কা লাগবে। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এগেইন। তাহলে আমি বলি কি যে এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ ফরণ নেই, নেই তো। তাহলে আমরা একটা কাজ করি এখানটায়, দেখো প্রথম হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি v1ই ধরে নিচ্ছি, v1 x প্রথম বস্তুটার, এটা কত 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার করা হয়েছিল। তাহলে v1 x কত, v0 cos 60, v0 250, cos 60 মানে কত, হাফ, মানে হচ্ছে 250/2 125 এত মিটার পার সেকেন্ড। ওকে, আর সেকেন্ডটা হচ্ছে v2x, এটা কত হবে তাহলে v0 cos 45 ডিগ্রি, এটা 250/2 রেখে দিই, তাহলে ক্যালকুলেশন ইজি হবে, এত মিটার পার সেকেন্ড। আর v0 কত 250 cos 45 মানে কত 1/√2, মানে থাকছে কত 250/√2 মিটার পার সেকেন্ড। এই ধাক্কা লাগবে মানে কি, ধাক্কা লাগবে মানে কি, তাহলে 1 নম্বর বস্তুটা ফার্স্টে ফায়ার করা হয়েছে, আর টাইম ইন্টারভ্যালটা কত ধরছি আমি, ডেল্টা টি। তাহলে 1 নম্বর বস্তু টি টাইমে যদি এখানটায় থাকে, 2 নম্বর বস্তুটা কি ডেল্টা টি টাইম পরে এখানটায় গিয়ে হাজির হবে, তাই তো নাকি? 1 নম্বর বস্তুটা যদি টি টাইমে ওখানটায় যাই, আর 2 নম্বর বস্তুটা ডেল্টা টি টাইম পরে ওখানটায় গিয়ে হাজির হবে। তাহলে বলতো কে স্লো চলছে, স্লো চলছে কে, অন্বেষা স্লো চলছে কে এখানটায়? স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। স্যার ওই ফার্স্টেরটাই স্লো চলছে। ফার্স্টেরটাই স্লো চলছে, তাহলে ফার্স্টেরটা টাইম বেশি লাগবে তো নাকি? এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা এক্স ওয়াই ধরে নিই, হ্যাঁ এটা অরিজিন থেকে গেছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে ফার্স্টেরটার এক্স ডিস্টেন্স যেতে অরিজিন থেকে কত সময় লাগছে, সেকেন্ডটার থেকে ডেল্টা টি টাইম বেশি লাগছে, তাহলে এত সেকেন্ডটার ধরলাম টি টাইম, আর তাহলে ফার্স্টেরটার কত হবে টি প্লাস ডেল্টা টি। ঠিক আছে, তাহলে আমরা v1x এর মান যদি এখানটায় বসিয়ে দিই, তাহলে থাকছে 250/2 আর ইন্টু কত টি প্লাস ডেল্টা টি, এটা ফার্স্টেরটার এক্স। সেকেন্ডেরটার এক্স যদি আমরা বার করতে চাই, সেটা কত হবে v2xt, ওর জাস্ট টি টাইম লাগছে, আর ফার্স্টেরটার টি প্লাস ডেল্টা টি টাইম লাগছে, কারণ ফার্স্টেরটা আগে ছাড়া হয়েছে, তাও ওইটুকু এক্সই যাচ্ছে। তাহলে কি হবে, এইটা আমরা পাবো 250/√2 ইন্টু কত টি। তাহলে এই দুখানাকে মিলে যদি আমরা একত্রিত করে সাজিয়ে নিই, তাহলে আমরা কত পাবো 250/2, এই দুখানাকে মিলিয়ে আমরা লিখছি 250/2 টি প্লাস ডেল্টা টি ইজ ইকুয়াল টু 250/√2 টি। তাহলে এইটা যদি থাকে, আমি এখানটায় 250 কাটা গেল, তাহলে কত হচ্ছে, এটা এটা কেটেও কত তৈরি হচ্ছে √2 তৈরি হচ্ছে। তার মানে আমরা কত পাচ্ছি 250 কাটা গেল, এটা এটা কেটে √2, বলো বলো। ও সরি, আচ্ছা √2 এই দিকে হবে, সরি, হ্যাঁ এটা ছিল হচ্ছে, এটা ছিল 2 না, এটা ছিল 2, এটা হবে √2, এটা এটা কাটলে এখানে √2 থাকছে। দ্যাট মিনস আমি এখানটায় পাচ্ছি টি ইকুয়াল টু টি প্লাস ডেল্টা টি বাই √2। কটা আননোন ভেরিয়েবল, দুটো, তাহলে আরো একটা ইকুয়েশন লাগবে, কেলেঙ্কারি করিস, দুখানা আননোন ভেরিয়েবল, তাহলে আর একটা তার ইকুয়েশন কি করে বানাবো, ওয়াই দিয়ে, তাই তো? সেম ক্যালকুলেশন আবার করতে হবে, ইউরোডমের প্রবলেম একটু বড় হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে সেম ক্যালকুলেশন আমরা আবার করব, যে তাহলে ফার্স্টেরটার কত টি প্লাস ডেল্টা টি, আর সেকেন্ডটার কত সেম, কিন্তু এটা কি হবে অ্যাক্সিলারেশন দিয়ে হবে, তো ভার্টিক্যালি উঠছে, তাহলে গ্যারান্টেড এখানে কি থাকবে অ্যাক্সিলারেশন থাকবে। কত অ্যাক্সিলারেশন থাকবে, জি অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে এই ইকুয়েশনটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই, পরে কল করে নেব।
নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সটে কি বলছে, নেক্সটে তাহলে আমরা এবার ভার্টিক্যাল মোশনটা জাজ করব। তাহলে ভার্টিক্যালি ওয়াই কত হবে? ওয়াই হবে, দেখো ছোড়া হয়েছিল তো v0 sin 60 এক নম্বরটার জন্য, v0 sin 60 ওপর দিকে ছোড়া হয়েছিল মাইনাস, একদম ওপর দিকে ছোড়া হয়েছিল, তাহলে মাইনাস ওই প্রজেক্টাইল মোশনের যদি দিক ওপর দিকে হয় তাহলে কি হচ্ছে, তাহলে উপর দিকে যাবে, তাহলে মাইনাস হবে, মাইনাস ও এখানে টি রয়েছে না, এটার সঙ্গে কি থাকবে, টি প্লাস ডেল্টা টি থাকছে না, মাইনাস কত হাফ, জি এর ভ্যালু আমি 10ই ধরে নিচ্ছি, ইন্টু কত টি প্লাস ডেল্টা টি এইটার স্কোয়ার, মানে এটা কাটলে পরে কত 5 থাকছে যাকে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি এখানটায় পেয়ে যাচ্ছি v0 কত ছিল 250, আর সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে 250 √3/2 টি প্লাস ডেল্টা টি মাইনাস 5 টি প্লাস ডেল্টা টি এটার স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেলটার জন্য। সেকেন্ড পার্টিকেলটার জন্য কত হবে, y ইকুয়াল টু v0 sin 45t মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। দ্যাট মিনস sin 45 মানে এখানে 250/√2 টি মাইনাস কত 5t স্কোয়ার, এটা আমরা এই লিখছি। তাহলে এই y এই দুখানা একসঙ্গে ম্যাচ করতে হবে, y ম্যাচ করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 250√3/2 টি প্লাস ডেল্টা টি এটার স্কোয়ার, সরি এটা জাস্ট স্কোয়ার নয়, মাইনাস 5 টি প্লাস ডেল্টা টি এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 250/√2 টি মাইনাস 5t স্কোয়ার। একটা কাজ করা যাক, আগের বার যে আমরা ওই টি প্লাস ডেল্টা টির মানটা পেলাম সেটা এখানে এনে বসিয়ে দিই, তাহলে সিম্পলিফাই হয়ে যাবে। টি প্লাস ডেল্টা টি কত পেলাম, তো √2t, টি প্লাস ডেল্টা টি হচ্ছে √2t, 1 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি। তাহলে এটা যদি √2t হয় তাহলে আমরা কত পাচ্ছি 250 এত, এটা হচ্ছে √2t মাইনাস এটা √2t মানে কত 2t স্কোয়ার, মানে 10t স্কোয়ার, 10t স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা তাহলে 250/√2t, আর এটা কত হবে 5t স্কোয়ারই এখানটাই রয়েছে। তাহলে টি স্কোয়ার গুলোকে এক জায়গায় করে ফেলি। আমি এখানে তোমরা জানো যে ম্যাথ স্যার দেখলেই রাগ করবে, দ্বিঘাত সমীকরণ তাহলে সলভ এইভাবে করতে হবে। আমি এক কাজ করবো, টি এক পাশে নিয়ে যাবো, টি স্কোয়ার একবার কেটে দেবো, কারণ টাইম ওই নেগেটিভ রুট আমার নিয়ে কাজ নেই, একবারে বার করবো, ঠিক আছে। যদিও এটা ইললিগাল প্রসেস একটা, তবু আমরা এটা করবো, টাইম মানে প্রচুর বড় ক্যালকুলেশন করে ফেলেছি আমরা। যাক, তাহলে টি গুলোকে আমরা এক জায়গায় করে নিই, তাহলে এটা কাটলে আবার √2 বেরিয়ে যাচ্ছে, যা কিনা কমনও যাবে, তাই না। তাহলে ফার্স্ট কেস আমরা কত পাচ্ছি, টি গুলোকে যদি এক জায়গায় করি আমরা, তাহলে 250/√2 টি কমন যাচ্ছে, থাকছে √3 - 1, আর এখানটায় কত টি স্কোয়ার গুলোকে যদি এক জায়গায় করে নিই তাহলে 5t স্কোয়ার থাকছে, ঠিক করলাম 5t স্কোয়ার। ওকে, যদি এটা ইললিগাল প্রসেস তবুও করছি টি, ঠিক আছে। তার মানে আমি এখানটায় পাচ্ছি কত, টি ইকুয়াল টু 250/√2, 250/5√2, 5 কোনাকুনি গুণ করে দিলাম, √3 - 1। এটার ভ্যালুটা আমি সাবস্টিটিউট করে দেখি কত আসে, 250/5√2 ইন্টু √3 - 1, এটা আসছে 25.88, কিন্তু এটা আমাদের উত্তর নয়, 88 সেকেন্ড। উত্তর কোনটা, ডেল্টা টি। তুমি একটু আগেই 1 নম্বর ইকুয়েশনে যেটা তুমি পেলে কত, টি প্লাস ডেল্টা, তাহলে √2t ইকুয়াল টু কত, টি প্লাস ডেল্টা টি, √2t ইকুয়াল টু টি প্লাস ডেল্টা টি। তাহলে ভ্যালু পুট করবো আমরা, কি পেলাম, √2t ইকুয়াল টু টি প্লাস ডেল্টা টি। তাহলে ডেল্টা টি ইকুয়াল টু আমরা কত পাবো, √2 - 1 ইন্টু টি, তাহলে √2 - 1 ইন্টু টি এর ভ্যালু একটু আগে আমরা কত পেলাম,
25.88, তাহলে এটা হচ্ছে 25.88, তাহলে এটা কত আসবে √2 -1, 10.72, 10.72 সেকেন্ড, 33, 10.72 সেকেন্ড। ঠিক, তার মানে হচ্ছে এটা আমাদের আনসার রয়েছে তোমার 11 সেকেন্ড, আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখানে একটা উত্তর পেলাম আমরা কত 10.72 সেকেন্ড। আমরা এখানে বোধহয় জি এর মান 10 ধরেছিলাম না, জি এর মান 10 ধরেছিলাম, এখানে আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম। আচ্ছা, এইটুকু সকলে বুঝতে পারলে কি এই প্রবলেমটা, কনসেপ্টটা দেখে নাও প্রবলেমটা। দেবস্মিতা, এখানে কোথাও খটকা থাকলে আমাকে বলো। না স্যার। খটকা নেই তো? কি করা হয়েছে বোঝা গেছে? হ্যাঁ স্যার। যদি ধাক্কা লাগতে হয়, এখানে দুটো জায়গায় শুধুমাত্র খটকার জায়গা থাকে, যদি ধাক্কা লাগতে হয় তাহলে সেক্ষেত্রে এদের ফাইনাল এক্স ওয়াই কোঅর্ডিনেট সেম হতে হবে। আমি এক্স ধরে করার চেষ্টা করলাম কারণ এক্স এ ত্বরণ ছিল না, আর ফার্স্ট এডটা ছাড়া হয়েছে, তারপরে সেকেন্ডটা ছাড়া হয়েছে, তারপরে ধাক্কা লাগছে মানে কি ফার্স্ট এডটা স্লো চলেছে যার জন্য সেকেন্ডটাকে ধরে নিয়েছে। তাহলে সেকেন্ডটা যদি টি টাইম লাগে, ফার্স্ট এডটা তাহলে টি প্লাস ডেল্টা টি থাকবে, এন্ড এই দিস ডেল্টা টি ইজ দ্য ইন্টারভ্যাল বিটুইন দিস টু ফায়ারিং। তাহলে এই ডেল্টাটি আমরা বার করার জন্য যখন চেষ্টা করলাম, 1 নম্বর সমীকরণ পেলাম, দুখানা ডাইনামিক্যাল ভেরিয়েবল রয়েছে, দুখানা ভেরিয়েবল রয়েছে। তাহলে আমাদের কি ওয়াই ইকুয়েশন দিয়ে আবার তৈরি করলাম, নিয়ে আবার এখানটায় বানিয়ে ফেললাম। তাই দেখো তোমার এই রিলেটিভ মোশনের প্রবলেমে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বারবার এটা প্রজেক্টাইল মোশনেরই অঙ্ক। প্রজেক্টাইল মোশনের কোনো ফর্মুলায় কাজে লাগেনি, এখানটায় দুই ভাগে ভেঙে নিয়ে আমরা এটাকে জাস্ট ক্যালকুলেট করেছি, নিয়ে তোমার ওই মানে একটা ওয়ান ডিমেনশনাল মোশন, দেখো ওয়ান ডিমেনশনাল মোশনের ফর্মুলায় কিন্তু এখানটায় ইউটিলাইজ করা হচ্ছে। স্যার তাড়াতাড়ি ক্লিয়ার তো? হ্যাঁ বলো বলো। স্যার এক্সটা তো সেম হবে দুটোরই, ওয়াইটাও সেম হবে? ওয়াইটাও সেম হবে, কারণ ধাক্কা লাগতে গেলে কি এক্স ওয়াই কোঅর্ডিনেট দুটোই সেম হতে হবে না? ওকে। ধাক্কা লাগতে হবে মানে এক্সাক্ট পজিশনটাই তো সেম হতে হবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো এটুকু? হ্যালো, আচ্ছা সকলে বুঝতে পেরেছো। আমি রেকর্ডিংটা অফ করি।